অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব ৩২। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, চারিদিক থেকে আজানের মিষ্টি সুর ভেসে আসছে। সংক্ষিপ্ত হয়ে উঠল দিনের ক্লান্তির মায়াময় বিদায় বেলা। ইনায়া ঘর থেকে বের হয়ে হলরুমের মধ্যে দিয়ে হাঁটছিল। হঠাৎই তার দৃষ্টি বিপরীত দিকের ঘরের করিডোরের প্রান্তে গিয়ে পড়ল। মুহূর্তেই তার পদক্ষেপ থেমে গেল, মস্তিষ্কে চিন্তার তীব্র আঁচড় বুনতে শুরু করলো। ইনায়া অবাক হয়ে ভাবতে লাগলো, কি আশ্চর্য, কে এভাবে নামাজ পড়ছে, তাও আবার এত গোপনীয়ভাবে। সে বারবার চেষ্টা করলো সেই পুরুষালী যুবকের মুখ দেখার, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। পুরুষটাকে দেখে মনে হলো সে যেন পুরো দুনিয়া থেকে নিজেকে আড়াল করে শুধু সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করেছে। না, ইনায়া আর এভাবে বসে থাকতে পারল না। তার বড্ড ইচ্ছে হচ্ছিল জানতে পুরুষটি আসলে কে। তাই সে নিঃশব্দে সতর্ক ভঙ্গিতে এগিয়ে গেল, কিন্তু সামনে পৌঁছাতেই দেখতে পেল আদিল নামাজ পড়ছে। আদিলকে দেখে ইনায়ের মুখ বিষণ্ণ হয়ে গেল। সে কিছুতেই মানতে পারছিল না যে নামাজ পড়া মানুষটি আদিলই। মন বারবার বলছিল, না, এটা আদিল নয়, কিন্তু বিশ্বাস করা ছাড়াও উপায়ও ছিল না। চোখ তো এতটা ভুল দেখতে পারে না। কোনো কিছু না ভেবেই ইনায়া সেখান থেকে চলে গেল। আর ইনায়া চলে যেতেই আদিল যেন হাঁফ ছেড়ে বাঁচল। গধূলির রাত, চারিদিকে সূর্যের লালচে আভা মুছে গিয়ে পৃথিবীর বুকে ঘন অন্ধকার নেমে এসেছে। দক্ষিণ পশ্চিমের বাতাস সাঁই সাঁই শব্দ তুলে থাই গ্লাসের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে এরিকের মুখ ও চোখে এসে লাগছে। বিরক্তিতে তার ভ্রুজোড়া কুঁচকে উঠল। কিছুক্ষণ আগেও সে মনোযোগ দিয়ে কয়েকটি কাগজপত্র ঘাঁটছিল, কিন্তু পশ্চিমা বাতাস যেন তার বিরক্তি আরো বাড়িয়ে দিল। ঠিক তখনই বিরক্তির সীমা অতিক্রম করে কর্কশ আওয়াজে ফোনটা দ্বিতীয় দফায় বেজে উঠল। ফোনের স্ক্রিনে জ্যাকের নাম জ্বলজ্বল করে ভেসে উঠল। এরিক ফোনটি রিসিভ করতেই জ্যাক ফোনের ওপাশ থেকে ভীত কণ্ঠে বলল, বস, খারাপ খবর আছে। মিস্টার রিচার্ড জেনে গেছেন যে আপনি এখন আমেরিকায় নেই। তারপর থেকে তিনি প্রচণ্ড রেগে আছেন, এমনকি আপনার পেছনে স্পাইও নিয়োগ দিয়েছেন। এরিক জ্যাকের কথা মনোযোগ দিয়ে শুনল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আই নো। জ্যাক এরিকের প্রত্যুত্তর শুনে খুব অবাক হলো না। এরিকের তীক্ষ্ণ মস্তিষ্কের সঙ্গে সে আগে থেকেই পরিচিত। তাও একটু আগ বাড়িয়ে জ্যাক এরিককে সতর্ক করে বলল, বস, মিস্টার রিচার্ড যদি একবার সত্যিটা জানতে পারে যে আপনি ম্যামের জন্য। কিন্তু কথাটা শেষ করতে পারল না। ফোনের ওপাশ থেকে এরিক গম্ভীর গলায় গমগমে আওয়াজে বলল, আই উইল প্রোটেক্ট হার। যদি কেউ তাকে আঘাত করতে আসে, এই এরিক অ্যাসফোর্ড তার বুক চিরে দাঁড়াবে। এই এরিক অ্যাসফোর্ড যেমন ভালোবাসতে জানে, তেমনি নিজের ভালোবাসাকে রক্ষা করতে জানে। তুমি শুধু মিস্টার রিচার্ডের দিকে নজর রেখো। ফোনের ওপাশ থেকে জ্যাক কি বলল তার শোনা গেল না। এর আগেই এরিক ফোনটা কেটে দিল। ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে এরিক ডেভিল হাসি দিয়ে বলে উঠল, আপনাকে ধোঁয়াশায় রেখে শেষ পর্যন্ত আমি অনেক কিছুই করব, আপনি শুধু দেখতে থাকুন। রাত গভীর হতেই প্রকৃতি তার নিজস্ব খোলস ভেঙে ধারণ করলো এক রণমূর্তি। মুহূর্তের মধ্যে পুরো আকাশ কেঁপে উঠে ঝরে পড়ল মুষলধারে বাড়িধারা। থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে ইনায়া তখন আনমনে ডুবেছিল নিজের ভাবনায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে দরজার ছিটকিনির শব্দ ভেসে এলো ইনায়ের কানে। চমকে উঠে এসে পেছন ফিরে তাকাতেই দেখতে পেল এরিককে। বিস্ময় আর বিরক্তির মিশ্র স্বরে সে তৎক্ষণাৎ বলে উঠল, এ কি, আপনি দরজা বন্ধ করলেন কেন? এরিক কোনো জবাব না দিয়ে আচমকা ইনায়াকে টেনে নিয়ে দেওয়ালের সঙ্গে চেপে ধরল। চোখ পাকিয়ে ইনায়ার গলা চেপে ধরে বলে উঠল, কয়টা ছেলে লাগে তোর, আমাকে দিয়ে হয় না, শরীরে এত ক্ষুধা তোর। ইনায়া মরিয়া হয়ে এরিকের হাত শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে করতে চিৎকার করে উঠল, কি আজে বাজে কথা বলছেন আপনি, ছাড়ুন আমায়, আপনার মাথা ঠিক নেই। ইনায়ার কথায় এরিকের রাগ যেন সীমা ছাড়িয়ে গেল। হাতের বাঁধন আরো শক্ত করে সে গর্জে উঠল, আমি যা তা বলছি, তাহলে বিয়ে করতে অস্বীকার করলি না কেন? এরিকের উগ্রতা দেখে হঠাৎ ইনায়ের ভেতরে আবারও জেগে উঠল সেই ভুলে যাওয়া পুরনো ক্ষত। সে ঝাঁকি মেরে তার হাতটা সরিয়ে দিল আর তীব্র কণ্ঠে চিৎকার করে বলে উঠল, কেন মানা করব, কার জন্য মানা করব? একজন চরিত্রহীন পুরুষের জন্য, যে কিনা আজ এই মেয়ে তো কাল আরেক মেয়ে। এরিক ইনায়ের দিকে বেদনা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ গমগমে কণ্ঠে বলে উঠল, শুধু আমার একটা সাইডই দেখলি, দিনের পর দিন তোকে পাওয়ার জন্য আমি ঠিক কতটা উন্মাদ হয়ে আছি, এগুলো তোর নজরে পড়ল না? অস্বীকার করতে পারবি তুই আমার জীবনে আসার পর থেকে আমি কি আর কোনো নারীর সংস্পর্শে গিয়েছি? আমি যেই পরিবেশে বড় হয়েছি, নিজের বাবার নির্মম সত্যটা নিজের চোখের সামনে দেখেও যেইভাবে আমাকে দিন কাটাতে হয়েছে, তাতে তুই আমার কাছ থেকে কেমন চরিত্র আশা করিস বল?
কথাগুলো বলে এরিক জোরে নিঃশ্বাস ফেলে আবারও বলে উঠল, দেখো, আমি অতীতে যা করেছি তার জন্য সত্যি আমি অনুতপ্ত। আমি আমার স্ত্রীর অধিকার অন্যদের মাঝে বিলীন করে দিয়েছি। শালার এই নারী জাতি আমার মাথাটাকে পুরোপুরি বিগড়ে দিয়েছে। বিশ্বাস করো, আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি। আমি স্বীকার করি আমি ভুল করেছি, ভীষণ খারাপ কাজ করেছি। আজ তার জন্য অনুতাপে ভুগছি। আসলে এসব কোনোভাবে একজন মানুষের ব্যক্তিত্বের সঙ্গে মানায় না। আমাকে কি একবারের জন্য সুযোগ দেওয়া যায় না? আমি প্রমিস করছি ইনায়া, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হয়ে দেখাবো। অভিযোগ করার সুযোগ কখনো দেব না তোমায়। যেদিন থেকে তুমি আমার মনে জায়গা করে নিয়েছো, আমি সত্যি বলছি, আমি আর কোনো নারীর সঙ্গে ঘনিষ্ঠ হইনি। আমি অতটাও অধৈর্যশীল পুরুষ না যে যাকে তাকে আমি আমার বেডে নিয়ে আসব। আমার পিছনে ছোটা সব মেয়েরা শুধু টাকার জন্য আমার কাছে এসেছে। আমি কোনো মেয়ের সাথে আজ পর্যন্ত সরাসরি ইন্টিমেট হইনি। তাদের প্রত্যেককে আমি উত্তেজিত অবস্থায় রেখে চলে আসতাম। এটা ওয়ান কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন বলতে পারো। এটা আমি শুধু আমার এক্স গার্লফ্রেন্ডের প্রতি রাগ থেকে করতাম, কারণ সেই মেয়েগুলোও তার মতো লোভী ছিল। কিন্তু এর চেয়ে বেশি দূর আগানোর রুচি আমার হতো না। আমি এই ব্যাপারগুলো জাস্ট এনজয় করেছি, নিজের স্যাটিসফ্যাকশন ফিল করতে। কিন্তু আজ পর্যন্ত এরিক অ্যাসফোর্ড কখনো কোনো মেয়েকে জোর করে নিজের বিছানায় আনেনি। ট্রাস্ট মি বেবি, আমি তোমায় খুব ভালোবাসি। আমি মরে যাব যদি তোমায় না পাই। তুমি কি বুঝতে পারছো না আমার ভেতরটা জ্বলে যাচ্ছে? কেন এত দহনে পোড়াচ্ছ আমায়? ইনা এরিকের কথায় ফুঁপিয়ে কেঁদে উঠল। কান্নাজড়িত কণ্ঠে সে বলল, আমি বুঝতে পারছি না এরিক, আমার কোথায় ভুল হয়েছিল? কি এমন পাপ করেছি যার জন্য আমাকে এমন জীবনসঙ্গীকে পেতে হলো? সত্যি করে বলুন তো এরিক, এসব কি আদৌ আমার প্রাপ্য? মস্তিষ্ক আর মনের দ্বন্দ্বে আমি হাঁপিয়ে উঠেছি। মন বারবার আপনাকে ক্ষমা করতে চেয়েও মস্তিষ্ক পারছে না। কাল অবধি ভেবেছি আমি আপনাকে ক্ষমা করে দেব, কিন্তু আপনার অতীত কি সত্যি আমি ভুলতে পারবো? এত কষ্ট সহ্য করতে না পেরে ইনায়া হঠাৎ নিজের হুঁশ হারিয়ে মুখ ফসকে এক প্রকার বলে উঠল, আমায় ডিভোর্স দিন এরিক। আর এই কথাটুকু যথেষ্ট ছিল এরিকের রাগ আরও বাড়িয়ে দিতে। এতক্ষণ ধরে সে ইনায়াকে বোঝাচ্ছিল, নিজের ভুলের জন্য ক্ষমা চাচ্ছিল, আর মেয়েটি তাকে ডিভোর্স দিতে চাইছে, তার থেকে দূরে যেতে চাইছে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে এরিক হঠাৎই ইনায়াকে সজোরে এক চড় মারল। এরিকের শক্ত হাতের চড় খেয়ে ইনায়া নিজেকে সামলাতে পারল না। পিছিয়ে গিয়ে জানালার সিলে মাথা গিয়ে ঠেকল, যার ফলে কপালের কিছুটা অংশ কেটে গেল। ইনায়া ব্যথায় মৃদু কেঁপে উঠল। মুখ থেকে বের হয়ে আসলো ব্যথাতুর আর্তনাদ। ইনায়ের আর্তনাদ শুনে এরিকের হুঁশ ফিরে এলো। হুঁশ ফিরতেই সে দৌড়ে গিয়ে ইনায়াকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আই এম সরি, রিয়েলি সরি, সরি ফর এভরিথিং জান। আমি নিজের হুঁশে ছিলাম না, তাই তোমায় আঘাত দিয়ে ফেলেছি। তুমি কেন আমাকে বারংবার আগিয়ে দাও? তুমি জানো না তোমার এই পাগল বরটা কতটা অধৈর্য? এই কথা বলে এরিক এক হাত দিয়ে ইনায়াকে বুকে জড়িয়ে ধরল, অন্য হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে আরও শক্তভাবে জড়িয়ে ধরল। এমনভাবে জড়িয়ে ধরল যেন ছেড়ে দিলে ইনায়া পালিয়ে যাবে। সে গভীরভাবে পেশিবহুল বাহুর মাঝে ইনায়াকে ধরে বলল, আমাকে ছেড়ে যাওয়ার কথা তুমি কিভাবে বলতে পারলে? যে এখানে আমি তোমার প্রতি পুরোপুরি আসক্ত জেনেও আমাকে ছেড়ে যাওয়ার শাস্তি তুমি? এরিকের কথা শেষ না হতেই নেশার ঘরে বুঁদ হয়ে থাকা ইনায়া আচানক একটা কাণ্ড করে বসলো। সে নিজের হুঁশ হারিয়ে এরিকের ঠোঁটে কিস করে বসলো। ইনায়ের করা আচমকা আগ্রাসনে এরিক হকচকিয়ে উঠল। পরক্ষণে এরিকের ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। তার দেওয়া ওষুধ কাজ করেছে। সে নিজেও ইনায়ের সাথে তাল মেলাতে লাগলো। কিছুক্ষণ পর কিস ব্যাক করে ইনায়ের উদ্দেশ্যে বলে উঠল, আই এম সরি বেবি, তোমার সাথে যা করতে যাচ্ছি তার জন্য। কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে হালালভাবেই ছুবো। আমার প্রতিটি স্পর্শে থাকবে বৈধতার ছোঁয়া। এটা শুধু শরীরের নয়, দুটি আত্মার মিলন হবে। আজ যখন তোমাকে আমি আলিঙ্গন করব, আমার হাত তোমার শরীরকে নয়, তোমার আত্মাকে আঁকড়ে ধরবে। এই রাতটা আমাদের দুজনের একে অপরকে ভালোবাসার, একে অপরের প্রণয়ের প্রাপ্তির রাত। বৃষ্টির ফোঁটার মতো আমি তোমার বুকে ঝরে পড়ব, আর তুমি আমাকে তোমার পুরো অস্তিত্বে জুড়ে অনুভব করবে, মাই লেডি। কথা শেষ করে এরিক পাশে রাখা একটি ব্যাগ থেকে কিছু কাগজ বের করে ইনায়ের সামনে ধরল। ইনায়া ঢুলু চোখে একবার কাগজগুলো দেখলো, তারপর আরেকবার এরিকের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, এগুলো কিসের পেপার? এরিক পেপারটি এগিয়ে দিয়ে বলল, তোমার আমার সম্পর্কের বৈধতার সার্টিফিকেট জান। এগুলোতে সাইন করে দাও। আমার যে এই দূরত্ব আর সহ্য হচ্ছে না।
আজ আমাদের মধ্যে সমস্ত দূরত্বকে আমি মিটিয়ে দিতে চাই। তোমাকে আপন করে নিতে চাই। তোমার পুরো অস্তিত্বকে আমার মধ্যে চাই। খুব গভীরভাবে চাই। তোমার প্রতিটি রন্ধ্রে আমার ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। এই বৃষ্টির মাদকতায় তোমাকে উন্মাদনার সাগরে ভাসিয়ে নিতে চাই। তোমাকে পূর্ণ করতে চাই। তোমাকে পুরোপুরি অনুভব করতে চাই। তোমার নীরবতায় পড়তে চাই। অন্ধকারের গভীরে ডুবে তোমাকে গ্রাস করতে চাই। তুমি কি সেই সুযোগ দেবে আমাকে? ইনায়া আজার এরিককে বাধা দিতে পারল না। সে যতই নিজের হুঁশে না থাকুক, সত্যটাও এটাই, সে অবচেতন এবং চেতন দুই অবস্থায়ই সে এরিককে ভালোবাসে। মনের মধ্যে যতই ক্ষোভ থাকুক, তার উন্মাদনা ও আবেগের কাছে সে নিজেও অবশ হয়ে গিয়েছে। এরিকের বক্ষবাজের সাথে লেপ্টে থাকায় কি তার শখ জাগে না? অবশ্যই জাগে। পছন্দিদা পুরুষের স্পর্শ কার না ভালো লাগে? আচ্ছা, এই মুহূর্তে ইনায়া যদি নিজের সজ্ঞানে থাকতো, সে কি এরিকের স্পর্শে সাড়া না দিয়ে থাকতে পারতো? পারতো না বোধ হয়। এরিক তো তাকে যথাযথ সম্মান দিয়েছে। হয়তো তার উপায়টা ভুল ছিল। ভালোবাসলে কয়জনই ঠিক ভুলের হিসাব রাখে? পছন্দিতা মানুষের শরীরের গন্ধে হারিয়ে যেতে কে বা না চায়? নেশায় পুরোপুরি বুঁদ হয়ে থাকা ইনায়া দিন দুনিয়ার কথা ভুলে নিজের মনের কথাকে প্রাধান্য দিয়ে এরিকের বানানো কাগজটিতে সই করে দিল। এরিক একবার পেপারটির দিকে তাকিয়ে মুচকি হেসে ইনায়ের কপালে চুমু দিয়ে বলল, আমায় ক্ষমা করো মুনলাইট, আমি তোমার সুযোগ নিচ্ছি। তবে সেটা অবৈধভাবে নয়, টোটালি বৈধভাবে। এছাড়া যে আমার হাতে আর কোনো উপায় ছিল না। বিশ্বাস করো, অন্য কোনো উপায় থাকলে আমি এই পন্থা অবলম্বন করতাম না। আমার যে তোমাকে সবকিছু থেকে প্রোটেক্ট করতে হবে। আমার শরীরে কোনো এক অস্তিত্বকে ব্যবহার করে তোমাকে সারা জীবনের জন্য নিজের কাছে বেঁধে রাখার জন্য ভালো আর কোনো উপায় আমি খুঁজে পাইনি। আমি চাই আমাদের পৃথিবীতে শুধু আমরা দুজন একসাথে থাকবো, আর আমার কোনো একটা অংশ তোমার এই ছোট্ট শরীরে রাজত্ব করে আমাকে আমার সবচেয়ে বড় উপহারটা দিবে। ইনায়া নেশার ঘরে কি শুনলো কে জানে। এরিকের কলার জড়িয়ে বলে উঠল, আমি চাই আপনাকে। আমার শুধু আজ আপনাকেই লাগবে। প্র্যাকটিক্যালি, ফিজিক্যালি, নর্মালি, মেন্টালি, এই সবভাবেই আমি চাই আপনাকে। দয়া করে ফিরিয়ে দিবেন না আমায়। ইনায়া আবারও নেশার ঘরে এরিককে বলে উঠল, আপনাকে না ব্ল্যাক শার্টে অনেক হট লাগে। আপনি অনেক হট এরিক। আমাকে আজ পুরোপুরি আপনার সাথে মিশিয়ে নিন। আমাকে এমন বন্ধনে আবদ্ধ করুন যেই বন্ধন ছেড়ে আমি কোনোদিনও যেতে পারি না। আমাকে আপনার মাঝে বিলীন করে দিন। ইনায়ের আবেদনময়ী কথা শুনে এরিক একটু মুচকি হেসে ইনায়ের দিকে যত এগোচ্ছে, ততই তার নিজের নিয়ন্ত্রণও যেন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। মনে মনে সে ভাবছে, আমি তো আগেও অনেক মেয়ের সাথে এমন ছিলাম, কিন্তু আজকের মতো অনুভূতি কেন আগে আসেনি? সেই অনুভূতিগুলো ছিল শরীরে তীব্র উত্তেজনা, কিন্তু আজকেরটা হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে। ইনায়া এরিকের দেওয়া স্পর্শগুলোকে সাদরে গ্রহণ করে তার কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, আই ওয়ান্ট এ বেবি। আমি আপনার মতো একটা বেবি চাই, যে আপনার মতো অপবিত্র মানুষের থেকে পবিত্র ফুল হয়ে আমার কাছে আসবে, যে আপনার মতো ব্যাড বয় হবে না। ইনায়ের কথা বলার মাঝে এরিক তাকে ছুঁয়ে দিতেই ইনায়ের পুরো শরীরে শিহরণ জেগে উঠল। ঘরের ক্যান্ডেলের নিভু আলোয় এরিক ইনায়াকে দেখতে লাগলো। এরিক ইনায়ের লজ্জামাখা মুখ দেখে তার বেহায়া মনটা যেন আরো আশকারা পেয়ে গেল। এক পর্যায়ে তাকে কাছে টেনে নিল। এই প্রথমবারের মতো এরিক কোনো নারীকে ভালোবাসার আদলে নিষ্পাপভাবে ছুঁয়ে দিল, যার মাঝে কোনো অশ্লীলতা ছিল না। চাঁদের আলোয় দোলনার উপর দুই পা ঝুলিয়ে রেখে পাঞ্চি বুঝছেন রুকসানা বেগম। ঠিক তখনই বাড়ির কাজের মেয়েটি হাঁপাতে হাঁপাতে তার সামনে হাজির হয়। মেয়েটিকে হাঁপাতে দেখে রুকসানা বেগম বলে ওঠেন, কিরে, এত হাঁপাচ্ছিস কেন? ম্যাডাম, এমন একটা খবর এনেছি না, যেটা শুনে আপনিও খুশি হয়ে যাবেন। রুকসানা বেগম কাজের মেয়েটির কথা শুনে অতি উৎসাহ নিয়ে বলে উঠল, কি খবর, তাড়াতাড়ি বল মুখ পুরি। কাজের মেয়েটি একটু শান্ত হয়ে বলে উঠল, ওই যে খ্রিস্টান ছেলেটা আছে না, তাকে আমি ছোট ম্যাডামের ঘরে দেখেছি। রোকসানা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি বলছিস সেই সব? কাজের মেয়েটি প্রত্যুত্তরে বলল, হ্যাঁ মালকিন, আর আমি বাইরে থেকে দরজার সিটকিনি লাগিয়ে দিয়েছি। ওরা কেউ বাইরে বেরোতে পারবে না। রোকসানা বেগমের চোখ দুটো মুহূর্তে জল জল করে উঠল। থাকতে আজ সারা রাত দুটোকে কাল দেখাবো আমার খেল।